শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল গাজীপুর। দর্শক, আমাদের যেসব শিশুরা জন্মগ্রহণ করে অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে তারা পৃথিবীতে আসে এবং এই জন্মগত ত্রুটি তাদের থাকলে তার চিকিৎসা কিন্তু তৎক্ষণাৎ করতে হয় অথবা কখনো কখনো তাদের জীবনের প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসার প্রয়োজন পড়ে। আজকে আমরা কথা বলবো আমাদের শিশুদের জন্মগত ত্রুটির সার্জারি প্রসঙ্গে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার। তিনি নবজাতক, শিশু কিশোর এবং জন্মগত ত্রুটি বিশেষজ্ঞ। তিনি কেপিজে স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুরে কর্মরত আছেন। ডক্টর শাহ আলম তালুকদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। আমরা একটু যেই প্রসঙ্গটা নিয়ে শুরু করব আজকে আলোচনা, শিশুদের জন্মগত রোগের সার্জারি। আপনার যে বিশেষজ্ঞ জ্ঞান, যেই পর্যায়ে আপনি কাজ করছেন, সেখানে এই বিষয়টা আপনি প্রতিনিয়তই নিশ্চয়ই সম্মুখীন হন। আমরা প্রথমে একটু জানতে চাই যে শিশুদের জন্মগত ত্রুটি কী রকমের হয়, কোন কোন প্রবলেমগুলো আপনারা বেশি পরিমাণে পান? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সকল সক্ষম দম্পতি চান তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সুস্বাস্থ্যের অধিকারী সন্তান জন্মগ্রহণ করুন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে কিছু জন্মগত ত্রুটি শিশু জন্মগ্রহণ করে। এই জন্মগত ত্রুটি দু ধরনের হতে পারে। একটা হলো স্ট্রাকচার অর্থাৎ কাঠামোগত, আর একটা হলো ফাংশনাল। আচ্ছা, স্ট্রাকচার যেগুলা সেগুলো আমরা জন্মের পরপরই আমরা দেখতে পারি মাথা থেকে পা পর্যন্ত যে এই ত্রুটিগুলো নিয়ে আসছে। আবার এই স্ট্রাকচারের মধ্যে কিছু আছে অবিয়াস, যেটা আমরা খালি চোখে দেখতে পারি, আর কিছু আছে কিছু শিশুর জন্মের পরে কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি হয়তোবা এই শিশুর অকাল, মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ভিতরে তার জন্মগত ত্রুটি আছে। অন দি আদার হ্যান্ড আরেকটা পাশে যে বললাম ফাংশনাল, তার সবই ঠিক আছে কিন্তু তার কার্যক্রমটা ঠিক হচ্ছে না। সেটা মূলত ওইটা কিন্তু আমার জন্মের সময় আমরা বুঝতে পারি না। ওইটা আমরা বুঝতে পারি ওই সময় যখন শিশুটা এক্সপ্রেসিভ হয়, তো সমাজে যখন সে কথা বলা শিখে, হাঁটা শিখে বা কাঁদা শিখে, তখন বোঝা যায় তার হাসিটা, কাঁদাটা, চাহনিটা হয়তো বা স্বাভাবিক না। এটা হলো ফাংশনাল। তো আমরা ফাংশনাল দিকে না যাই, আমরা স্ট্রাকচারাল দিলাম মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো স্ট্রাকচারাল ত্রুটি নাই যেটা মাতৃগর্ভে থাকা অবস্থায় এই ত্রুটিগুলো বোঝা যায় না। মানে ফার্স্ট ট্রাইমাস্টারের সেকেন্ড অর্থাৎ 3 মাস পরে, ফার্স্ট ট্রাইমার 3 মাস পরে অথবা সেকেন্ড ট্রাইমাস শুরুর দিকে আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে দেখা যাবে এই গর্ভস্থ সন্তানে কোনো জন্মগত ত্রুটি আছে কি নাই। আচ্ছা, যদি থেকে থাকে তাহলে কি লাভটা কি, এই ত্রুটিটা কি খুবই জটিলতম না সামান্যতম? ধরেন সামান্য আমাদের শিশু সার্জারির কমন সার্জারি হলো হার্নিয়া, হাইড্রোসিল, আনডিসেন্ট্রি, অন্ডকোষ এটা এগুলো কিন্তু জন্মের সময় বোঝা যায়। এটা কিন্তু কমন সার্জারি। যদি এটাও কিন্তু ওই মাতৃগর্ভে থাকা অবস্থায় বোঝা যায়। এইগুলো কোনো কোনো সময় জন্মের পরে যদি হাইড্রোসিল এক্সিরা থাকে তাহলে আপনি ভালো হয়ে যায়। আর যদি কোনো কোনো হার্নিয়া বা অন্য কোনো কারণ থাকে, সেটা উদাহরণ দিলাম। তাহলে আমার কথা হলো যে মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের ত্রুটি থাকে, তাহলে আমরা যদি আগে থেকে অ্যান্টিন্যাটাল অর্থাৎ গর্ভাবস্থায় যদি জন্মগত ত্রুটিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ওই প্রসূতি মাকেই আমরা সাজেশন দিতে পারি যে আপনি যে সন্তান যখন জন্মগ্রহণ করবে এমন জায়গায় আপনি সন্তান জন্মগ্রহণ করান যাতে তাৎক্ষণিকভাবে যেখানে শিশু সার্জন আছে অথবা শিশু সার্জারির সম্যক জ্ঞান বা ধারণা বা সুযোগ সুবিধা আছে ওই হাসপাতালের জন্য তার সুবিধা হবে কি সাথে সাথে যে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে সকল জন্মগত ত্রুটি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়। এই জন্য আমাদের একটা স্লোগান হলো জন্মগত ত্রুটি আর অভিশাপ নয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়। খুবই চমৎকার, অনেক আশাবাদী একটা জায়গায় আমরা চলে গেলাম খুব অল্প সময়ের ভিতরেই। যেটা তাহলে আমরা বুঝতে পারছি দর্শকদের জন্য, যদি আমরা আবার একটুখানি তাদের জন্য বলি যে তার স্ট্রাকচারাল যে অথবা গঠনগত যেসব ত্রুটি আছে, এটা কিন্তু মাতৃগর্ভে থাকার অবস্থাতেই আপনারা বুঝতে পারেন এবং সেই জন্য আগে থেকেই প্রস্তুতি নেন। এবং আপনি যেটা বললেন খুব সুন্দর কথা, যে এমন জায়গায় নিতে হবে চিকিৎসা যেখানে আসলে বাচ্চার জন্ম হতে হবে, যেখানে সার্জারির সুযোগগুলো আছে। এবার যদি আমরা একটু ওই প্রসঙ্গে আসি, যে আপনি কয়েকটা অসুখের কথা কিন্তু বলেছেন ইতোমধ্যে, যে এইগুলো বাচ্চাদের একটু বেশি হয়। তার মধ্যে একশিরার কথা বলেছেন,
হার্নিয়ার কথা বলেছেন। আমরা একটু শুনি যে এই সমস্যাগুলো আসলে কি রকম, বাচ্চার কি রকমের সমস্যা হলে আপনি বুঝতে পারেন যে তার এটা হার্নিয়া অথবা এটা তার একশিরা, অথবা অনেক সময় আমরা দেখি যে তালু ফাটা ঠোঁট আছে কাটা, বা তালু কিছু কাটা। ঠোঁট কাটা, যেটা এটাও একটা সমস্যা হতে পারে। এটার বাহ্যিক লক্ষণগুলো একটুখানি যদি পরিষ্কার করেন। জি, সুন্দর। আমি আগেই বলেছি যে মাথা থেকে শুরু করে পা থেকে যে কোনো জায়গায় তো অনুমতি হতে পারে, কিন্তু এর মধ্যে যেন আপনি যে বললেন ঠোঁট কাটা আর তালু কাটা, এটার জন্য কিন্তু এটা খালি চোখে কিন্তু বোঝা যায়। এটার জন্য কোনো রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা লাগে না, সেটাই। কিন্তু এটা চিকিৎসার জন্য পরীক্ষা লাগবে। কারণ ঠোঁট কাটা তালু কাটা যদি হয় তাহলে মানুষের একটা ধারণা থাকা উচিত। অনেক সময় মাতৃগর্ভে থাকা অবস্থায় মাকে এসুর করা যে আপনার গর্ভস্থ সন্তানের যে জন্মগত ত্রুটি আছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ চাইতে সঠিক জায়গায় যদি যান তাই এটা সম্পূর্ণ ভালো হয়। এটা চিন্তা ভুলে যান আপনি আল্ট্রাসোনোগ্রাম যা পাইলে এটা একরকম নেয়। যেমন কি ঠোঁট কাটা যদি থাকে বা তালু কাটা যদি থাকে, ঠোঁট কাটার নিয়ম হলো যে বাচ্চার জন্মের যদি কোনো সমস্যা না থাকে, আর সব মাই চায় আমার শিশু যে জন্মগত ত্রুটি আছে এটা যেন আমার চোখে না আসে। এটা না আসে অসুবিধা কি যে সেকেন্ড টাইম আবার যখন ওই ভদ্রমহিলা মা যখন কনসিভ করবে তখন তার ফ্রম দ্য ডেট অফ কনসেপশন তার মনে একটা ধারণা থাকবে আমার কি এবারের সন্তানটিকে যেমন ত্রুটি হবে। এই জন্য আমাদের দেশ ওই রকম, কিন্তু অন্যান্য দেশ উন্নত বিশ্বে সকল ডাক্তার, আমরা যারা ডাক্তার আছি অন্যান্য যারা আছে তারা চায় যে মা দেখার আগে যেন যদি সম্ভব হয় ওই জন্ম ত্রুটিটা একদম কারেকশন হয়ে যায়। মা দেখলো না এই ডেটটা। আমরা যেটা ঠোঁট কাটা তালু কাটা যেটা বললেন, ঠোঁট কাটা সাধারণত 3 মাস বয়স, এটা রুল অফ 10। রুল অফ 10 মানে হলো 10 সপ্তাহ 10 পাউন্ড ওজন অ্যান্ড 10% হিমোগ্লোবিন। আর অন্যদিকে যদি তালু কাটা থাকে, তালু কাটা ওইটাও মানে রুল অফ 10। ওই আগেরটা বললাম 10 সপ্তাহ, এটা হলো 10 মাস। আগেরটা বললাম 10 পাউন্ড, এটা হলো 10 কেজি। আর হিমোগ্লোবিন পাচ্ছেন 10। এইটুকু হলে আমরা রুল অফ 10 মেনটেন করে ঠোঁট কাটা ভেরি কমন জিনিস। এখন এটা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং হচ্ছে, বিভিন্ন দেশি বিদেশি জায়গা থেকে সাহায্য যারা অসহায় মানুষ তাদের জন্য আসতেছে। আরেকটা জিনিস বলেন যে হার্নিয়া, হাইড্রোসিল বা অন্ডকোষ নাই। আচ্ছা দেখেন, একটা ছেলে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে আরেকটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই জন্মগ্রহণ করে, কিন্তু একটা সন্তান ক্ষমতা দিলে তার যে পরিবেশ এটা থাকে না বলে দিতে পারে না। আর অন দি আদার হ্যান্ড একটা মেয়ে বাচ্চা কিন্তু যতক্ষণ পর্যন্ত তার পিউবার্টি বা মাসিক শুরু না হয়, তার সেকেন্ডের ওজেনিসিস না হয়, ততক্ষণ থেকে সন্তান ধারণ ক্ষমতা দিতে পারে না। অ্যান্ড এই অন্ডকোষটা যখন পেটের উপর কিডনির নিচে থাকে, এটা যে পথ দিয়ে আসে থলিতে, যেখানে আমাদের অন্ডকোষ থলি যেটা আসে, এই থলিতে আসে যখন, তখন ওই পথটা থাকে। ওই পথটা যদি পারসিস্ট করলেই হবে হার্নিয়া, হাইড্রোসিল হবে, তার কোনো কথা নাই। কিন্তু যদি পারসিস্ট করে তাহলে পেটের মধ্যে কী আছে? পেটের মধ্যে আছে পানি, মানে পেটের নাড়িভুড়ি আর তেল। যদি পানি যদি আসে তাহলে তাকে বলে হাইড্রোসিল, বাংলায় যাকে বলে একশিরা। আর যদি ইন্টেস্টিন বা তেলের খণ্ড যদি আসে তাহলে বলে হার্নিয়া। তাহলে দুইটারই কিন্তু মানে মেকানিজম কিন্তু একই, মানে তার আসার পথ একই। এই অন্ডকোষ আসার জন্য যে পথ দিয়ে আসে, পথটা বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি কোনো বন্ধ না হয় তাহলে এইটা হার্নিয়া বা হাইড্রোসিল হতো। এটা কমন একটা পেডিয়াট্রিক সার্জারি। তাহলে আমরা যদি পানি যদি থাকে তাহলে মা বলবে যে স্যার আমার বাচ্চা এরকম পানির আসা যাওয়া করে, বাচ্চা শোয়াই দিলে বোঝা যায় না, অর্থাৎ আসা পথে পথ যাচ্ছে উঠানামা করে। তাহলে আমরা ঈশ্বরকে দেখি না, আপনার ভালো কীভাবে যদি পানিটা উপরে যে পথ বন্ধ হয়ে যায় তাহলে কোনো অপারেশন লাগবে না। আর পানিটা যদি নিচে থেকে যদি পথ বন্ধ হয়ে যায় তাহলে এটা অপারেশন লাগবে। এটা আমরা বুঝাইতে দিই ওইটা। আর যদি কারণে যদি অন্তনালী বা তৈলখণ্ড যদি আসে, ওমেন্টাম যদি আসে, তাহলে হার্নিয়া বলে সেটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে, যে কোনো মুহূর্তে। বিশেষ করে ইন্টেস্টাইন যদি থাকে অবস্ট্রাক্টেড যদি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের বাঁচানো দায় হয়ে যাবে। সেটা একদিনের বাচ্চাই হোক বা 1 মাসের বাচ্চাই হোক। মানে আমি যদি একদিনে দেখি ইট শুড বি ডান উইদিন 1 উইক। আমি যদি 1 সপ্তাহ দিন ইট শুড বি ডান উইদিন 1 মান্থ। এটা একটা নিয়ম আছে আর কি। যদি আদারওয়াইজ কোনো কমিউনিকেশন না কেন, হোয়াই নট দ্য ফার্স্ট ডে অফ লাইফ, অন্যান্য দেশে সেটা আর কি। সেটা একটা কমন পেডিয়াট্রিক সার্জারিগুলো। আর কতগুলো জিনিস আছে যে বাচ্চা আমাদের কাছে যেটা আসে, যে বাচ্চা ঠিক মতো আছে, প্রথম 2-3 সপ্তাহ খাওয়া দাওয়া করতেছে, দেখা গেলো খাওয়া দাওয়া করে এন্ড অফ দি সেকেন্ড উইক, আর্লি অফ দি থার্ড বা ফোর্থ উইক
স্যার আমার বাচ্চা তো 2-3 সপ্তাহ ভালো ছিল, এখন বাচ্চাকে যা খাওয়ায়, খাওয়ার পরই বমি করে ফেলে, তাই না? এরকম একটা ধারণা। তো এরকম যদি হয় তাহলে আমাদের এটা একটা যেটা খাদ্যানির যেটা ছিল, সেই খাদ্যানির উপরের অংশ পাকস্থলী থেকে যেটা ইন্টেস্টিনের দিকে যে মাঝখানে যে জায়গাটা পাইলোরা, সেটাকে বলে ইনফেন্টাইল হাইপোথেটিক পাইলোরিস্টেনোসিস বা কনজেনিটাল পাইলোরিস্টেনোসিস। এটা সময়টা হলো বাচ্চা প্রথম 2-3 সপ্তাহ ভালো থাকবে, তৃতীয় সপ্তাহ বা শেষের দিকে এরকম হয়। এই রোগটা একটা ভেরি সিম্পল অপারেশন এবং রোগ নির্ণয় মা বলবে স্যার আমি বাচ্চা যখন খাওয়াই পেটের উপরিভাগে কি যেন ফুলে ওঠে, ফুলে ওঠে, আবার বাচ্চা খাওয়ানোর পর বাচ্চা মানে বমি করে দেয়, বমি করে আবার খাওয়ার জন্য কাঁদে, আবার বমি করে আবার কাঁদে। এটা একটা রিসাইক্লিং প্রসেস। এতে করে যদি বাচ্চা যদি অনবরত যদি বমি করতে থাকে তাহলে তার শরীরে যে ফ্লুইড অ্যান্ড ইলোট লস হয়, এতে করে বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশনে। এই জন্য এটা ভেরি সিম্পল একটা অপারেশন। এটা যে কোনো ইভেন ইট ক্যান বি ডান আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, যেখানে আসলে নিয়ম না, তারপর লোকাল যদি কোথাও অজ্ঞান ডাক্তার নাই, আমরা যদি এই সম্যক ধারণা না থাকে তাহলে এটা আমাদের আসলে মানে আমি একটা যখন আমি বিগিনার পেডিয়াট্রিক সার্জন ছিলাম, আমার একটা কমন সার্জিক্যাল প্রবলেম ফেসড বাই জেনারেল প্র্যাকটিশনার or other doctors, those are related with the pediatrics or obstetrician guiding. কারণ যাদের কাছে যায় হয়তো আমার কাছে প্রথম আসবে না, যেগুলো একদম মার যিনি বাচ্চাটা মানে গাইনি ডাক্তার ওনার কাছে গেল, অথবা একজন পেডের শিশু উনি মেডিসিনে ওনার কাছে গেল, ওনার মাধ্যমে হয়তো আমার কাছে। উনি যদি এই সম্যক ধারণাটা অবশ্যই সবারই আছে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি সবারটা পরিষদে আসে, কিন্তু তার অনেক সময় দেখা যায় যে লেট কামার। ইভেন একটা দেন অন্ডকোষ, যে বাচ্চাটা জন্ম মাতৃগর্ভে থাকা অবস্থায় তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, অনেক সময় এটা এখন না, ঠিক আছে 1 মাস 2 মাস পরে। এটা আমাদের তো দুঃখের জন্য। সেটা হলো যদি তার সেকেন্ডারি স্পার্মাটোজেনেসিস যদি হ্যাম্পার হয় বা ক্ষতি হয়, তাহলে কিন্তু ওই পাশে একদিকে বা 2 দিকে দেখা গেল সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না। আমাদের কাছে এমন আসে যে 15 বছর 20 বছর এমনকি 20-22 বছর আসে, মা বলার অর্থ নাই। আগে ছিল যেটা মানে পোভার্টি, কিন্তু আমি এখন মনে করি পোভার্টি না, এখন হলো আমি ইগনোরেন্স, মানে আসলে স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ সেটা আগে যেমন জন্মগত ত্রুটিটা আমাদের কাছে ছিল যারা নিম্ন আয়ের, এখন দেখা যাচ্ছে নিম্ন আয় না, যে ধনী উচ্চ বৃত্তিতে যারা আছে তাদের মধ্যে হচ্ছে। তাদের কারণ হলো তাদের স্বাস্থ্য সম্বন্ধে সম্যক ধারণা নেই। এটা একটা মূল কারণ। আমি এই জায়গাটা একটু আসি, অনেকগুলো বিষয় আপনি কভার করে ফেলেছেন। যেই সমস্যাগুলো আপনি বললেন, সার্জন হিসেবে কিন্তু আপনি বলছেন যে শুরুর দিকে যখন চিকিৎসাটা হয়, শুরুর দিকে আপনার কাছে আসলে কিন্তু এটা সমাধান বেশ সহজ, সবগুলোর কথাই আপনি এখানে বললেন, কিন্তু অনেক সময় পৌঁছাচ্ছে আপনাদের কাছে দেরিতে। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আসলো, বারবার আপনি মায়ের প্রসঙ্গটা আসলে বলেছেন যে একটা বাচ্চার কোনো জায়গায় অসঙ্গতি আছে কিনা এটা কিন্তু মাকেই প্রথমে বুঝতে হবে, ধরতে হবে, তাই না? তারপর উনি আসলে পথ ঘুরে আপনার কাছে আসলেন। এই জায়গাটায় যদি একটু বলি যে যারা সন্তান সম্ভবা মা, অথবা প্রত্যেকেই আজকে যে একটা কিশোরী, সেও তো একসময় মা হবে, যিনি একজন বাচ্চার জন্ম দিয়েছেন তিনি আবার নতুন করে বাচ্চার জন্ম দিতে পারেন, তাদের আসলে কোন বিষয়গুলো একটা বাচ্চাকে দেখার পরপরই কোন জিনিসগুলো উনি একটু বেশি করে খেয়াল করলে বুঝবেন যে বাচ্চাটার হয়তো একটু অস্বাভাবিকতা আছে? এর ব্যাপারে কোনো বিশেষ কোনো পরামর্শ আছে আপনার? জি, অবশ্যই। আসলে দেখেন, শিশু মানে মা। আমরা যদি অন্য মা ছাড়া সে সন্তানটা পুরুষই হোক আর মেয়েই হোক, এটা মায়ের কিন্তু সম্মুখ ধারণা থাকতে। দেখেন মা আমরা কাকে বলি? মেয়ে মানুষ। একটা মেয়ে যখন 8-10 বছর হয়, ওই মেয়ের মা তাকে যদি আগে থেকে না বোঝায় যে মা তুমি এখন 8-10 বছরে তুমি স্কুলে যাবা, তোমার যে কোনো মুহূর্তে কিন্তু মাসিকের আসতে রক্ত আসতে পারে, এটা ঘাবড়াইও না, এটা তোমার স্বাভাবিক একটা বিষয়। এটাও কিন্তু আমার কাছে বেশি, আমার অনেক রোগী আছে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, একদম অনেকে 1 মাস 2 মাস সাইকিয়াট্রিক চিকিৎসা করতে। অর্থাৎ মার ন্যূনতম ধারণা, তাকে সম্যক ধারণা দেওয়া, এটা স্বাভাবিক জিনিস। অন দি আদার হ্যান্ড, একটা মেয়ে যখন পিউবার্টি হলো, তার যখন মানে সন্তান সক্ষম হয়ে তখন বিয়ে করলো, তখন যে এই প্রেগনেন্ট হয় নট এ ডিজিজ অ্যাট অল, এটা স্বাভাবিক জিনিস। আমার মা, আমার দাদি, নানি কখনো তারা মানে সন্তান ধারণ করে তারা স্বাভাবিক জীবন করছে। কিন্তু এখন হচ্ছে কি, সন্তান নেওয়াটা মানে আমার কাছে মনে হচ্ছে সবাই এটা একটা মানে রোগবালাই, এটা রোগ মনে করতেছে। এটা করার জন্য যেটা ধারণা, যেটা এই সমস্যাগুলো হচ্ছে। আর সেকেন্ড হলো
ওই যে মায়ের আসলে যে জিনিসটাকে খেয়াল করা উচিত, মা না শুধু, এমনও আমাদের দেশে অবস্টেটিশিয়ান, গাইনি, মা প্রসূতি ও গাইনোকোলজি, আগে কত কথাটার নাম কি, প্রসূতিবিদ্যা বিষয়ক ডাক্তার, তারপরে কিন্তু গাইনি হলো অন্য জিনিস, অন্য নট রিলেটেড, মানে বাচ্চা ডেলিভারি করে না। উনি যদি এমন জায়গায় বাচ্চা ডেলিভারি করলো, দেখা গেলো সেখানে কোনো পেডিয়াট্রিশিয়ান বা পেডিয়াট্রিক সার্জন নাই, ওনারও কিন্তু সম্যক ধারণা থাকতে হবে, ওনাকে চেক করতে, আমি যে বাচ্চাটা ডেলিভারি করলাম বা সিজারিয়ান যেভাবে হোক না কেন, আমি সব ঠিক আছে কিনা, ফার্স্ট এমন হয়। ওতে দিকে আমরা সবাই করে অবশ্য, তারপরে আমার মনে হয় কিছুটা গ্যাপ আছে, এটা আছে, এটা অস্বীকার করবে না, গ্যাপ আছে। তাহলে উনি যদি ধারণা দিয়ে দেয়, তার পরবর্তী পর্যায়ে আসলো মায়ের। দেখেন আমি প্রায়ই বলি, একটা মহিলা যদি সিজারিয়ান সেশন করে, তাহলে সিজারিয়ান সেশন করার পরে দেখা গেলো এক বেডে থাকে মা, আরেক বেডে থাকে বাচ্চাটাকে নানি, দাদি বা খালা বা অন্যরা নেই। এতে করে হয় কি, যে মায়ের যে বাচ্চার যে একটা মানে সম্পর্ক ঘুরে, এটা কিন্তু হয় না। একটা যে আপনাকে বলি, মহান আব্বুল আলামিন এই যে লেবার পেন, মা হতে গেলে লেবার পেন হয়, এই লেবার পেনটা যদি সহ্য করতে পারে, এটা লেবার পেনটা একটা স্ট্রেস ফ্যাক্টর, মায়ের জন্য স্ট্রেস, এই স্ট্রেসটা যদি সহ্য করতে পারে, তাহলে এমন একটা রস তৈরি হয় মায়ের, ওই বাচ্চার 1 বছর কোনো ডাক্তারই দেখাইতে হয় না, তাহলে নর্মাল লেবারে যেতে উভয়ের এটা যায় না। আরেকটা যে পথ দিয়ে বাচ্চা আসে, মানে জরাইতে শুরু করে মাসিরাতে বাচ্চা আসে, ওইখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, ওইখানে ব্যাকটেরিয়া থাকতে দেখা গেল ওই ব্যাকটেরিয়াগুলো বাচ্চার গায়ে লেগে থাকলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কাজে এই জিনিসগুলো আমরা কিন্তু হারাচ্ছি। কাজে এখন ধরে আমাদের সময় জুনিয়র ডাক্তার ছিলাম, আমরা আগে চিন্তা এখনও করে, সেটা হলো আমাদের চিন্তা করা উচিত এই বাচ্চাটি স্বাভাবিক নর্মাল ডেলিভারি হবে কি হবে না, আর না হলে পারে কেন হবে, অর্থাৎ বাচ্চার যে সাইজ আছে সেই পথটা দিয়ে বাচ্চা ডেলিভারি হবে। এটার একটা গ্যাপ আমার মনে হয় আছে। অত্যন্ত দুঃখের বিষয় সেটা হলো বিগত এক সরকারের সময় এই সন্তান নর্মাল ডেলিভারি না সিজার করার জন্য, যাতে সন্তান কম হয়, এই সিজার করানো 6 মাসে ট্রেনিং দেওয়া, কাউকে অবস্টেট্রিশিয়ান বানাইছে, কাউকে অজ্ঞান ডাক্তার বানাইছে। এটা আমাদের জাতির জন্য খুব ক্ষতিকর আমি মনে করি। আমি জানি না যার বিষয়, এটা হয়তো ভিন্ন একটা আলোচনার প্রসঙ্গ। আমরা এই সার্জারির যেটি একটা প্রসঙ্গে আসি, যে একটা বাচ্চা খুবই ছোট, প্রথমবারের মতো পৃথিবীতে এসছে, আপনি বলছেন যে কিছু কিছু সার্জারি হয়তো তার জন্মের কয়েকদিনের ভেতরেই করা দরকার হতে পারে। এই যে সার্জারিগুলো করা হয়, মায়ের কিন্তু বা পরিবারের অন্যদের কিন্তু একটা ভীতি থাকে যে এত ছোট একটা বাচ্চার সার্জারি হবে, বাঁচবে কি বাঁচবে না। এই প্রসঙ্গে কিছু বলবেন যে এই সার্জারিগুলো কতখানি নিরাপদ, আমাদের দেশে কি সুযোগ সুবিধা এখন তৈরি হয়েছে, বা আপনাদের হসপিটালে আপনারা কিভাবে করছেন? অত্যন্ত সুন্দর কথা বলেছে। আসলে এটা হলো নিউনেটাল সার্জারি, অর্থাৎ 1 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত। আমাদের কাছে 1 দিন বা 2 দিন এমন একটা বাচ্চা আসছে যার মানে পায়খানার রাস্তা নাই, পেশাবের রাস্তা নেই, অথবা দেখা গেলো তার পেটের আমার যেরকম ইন্টেস্টিন কভার দেওয়া আছে ওইটা নাই, এটা ওপেন আর কি, ওমপেলোসিলে মানে মেডিকেল পরিভাষায় এসটিভি ব্লাডার বা ওমপেলোসিলের সামনে আছে, সেটা আমাদের 1 দিনই করতে হবে। যদি পাতলা পর্দা আবৃত থাকে একটা, আর আবৃত না থাকে একটা, সে একই রকম ব্রেনের যেরকম কভার দ্বারা যদি থাকে, তাহলে আমরা বলি এখন কিছু করার দরকার পরে করেন। আর কভারটা যদি না থাকে, তার রস পড়ে যাইতে যেতে, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লস হইতে, তার কিন্তু বাচ্চা আলটিমেটলি ডাই। তো এই জন্য আমরা 1 দিনে বাচ্চা জন্ম করি, তার যদি জন্মগত ত্রুটি পাশাপাশি, অর্থাৎ একটা ডিফেক্ট থাকলে অন্য ডিফেক্ট, মেনলি কার্ডিয়াক ডিফেক্ট আছে কিনা, ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা কার্ডিওলজিস্ট অপিনিয়ন নেই, সবার অপিনিয়ন নেওয়ার পর আমরা বলি দেখেন 1 দিনে বাচ্চা অপারেশন করতে রাব্বুল আলামিন ভালো করা মালিক আল্লাহ। আমরা এটা আমি মনে করি ডাক্তার বা অন্যান্য চিকিৎসা এটা আল্লাহর একটা নেয়ামত। সেজন্য মনে করি যে ওই অন্যান্য চেক আপ করার পরে মা বাবাকে এসিওর করে আমরা কাজটা শুরু করি। এবং আমাদের ওইখানে 1 দিনে বাচ্চা আমি অনেক অপারেশন করেছি, মানে পেশাবের রাস্তা নাই, পাখানা রাস্তা নাই, পেটের রুজির নাই, মূত্রথলির 2 ভাগ, পেশাবের রাস্তা 2 ভাগ, এটা ইমিডিয়েটলি অপারেশন না করলে পারে তাহলে বাচ্চার পরবর্তীতে খুব ক্ষতি হবে। সেটা আমাদের সেটা যেখানে এনআইসিউ আছে, আমি এনআইসিউ ছাড়াও অপারেশন করতে পারি, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যদি বাচ্চার সঠিকভাবে শ্বাস না নেয় 1 ঘন্টা বা 1 দিন 24 ঘন্টার জন্য তার ভেন্টিলেটর সাপোর্ট দরকার, তাহলে যেখানে আছে সেখানে বাচ্চা রয়েছে। এই জন্য আগেই বললাম
যদি মাতৃগর্ভে থাকা অবস্থায় যে বাচ্চার গর্ভস্থ বাচ্চাটার যে জন্মগত ত্রুটি আছে, তাহলে ওই ত্রুটির বাচ্চার যে জায়গায় অপারেশন করা যাবে ওই জায়গায় ওই হাসপাতাল ভর্তি হলে অথবা ওই ডাক্তার দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে পুরো সফলতার সাথে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আচ্ছা, একটা প্রসঙ্গে আপনি ছোট করে এনেছেন, কিন্তু এটা অনেক মানুষের এই প্রসঙ্গ থাকে যে বাচ্চা হার্টে তার হৃদপিণ্ড যেটা সেখানে জন্মগত ত্রুটি নেই, তার মধ্যে হার্টে ফুটো হওয়া বলে একটা কথা আছে। এই প্রসঙ্গটা একটুখানি বলবেন যে বাচ্চাদের একেবারে জন্মগত হার্টের প্রবলেমগুলো কি এবং সেই চিকিৎসাটা অনেকে বলে যে এটা অনেকের মনে থাকতে পারে যে এটা বুঝি স্বাভাবিকভাবে ঠিক হয়ে যেতে পারে, আবার কিছু আছে কিনা যেটা চিকিৎসা অবশ্যই দরকার, সার্জারি করে ঠিক করা দরকার হার্টের প্রবলেমটা। আসলে যেটা একটু আগে বললাম, ঠোঁট কাটা আর তালু কাটা সব রোগের সাথে কিন্তু সম্পর্ক আছে, মানে একটা রোগ তাহলে এটা আছে। আচ্ছা, ঠোঁট কাটা এবং তালু কাটা এই রোগের সাথে অবশ্যই বাচ্চাদের হার্টের সম্পর্ক থাকে। এইসব বাচ্চাদের কিন্তু ঠোঁটের তালু হার্টের জন্ম থাকে। যেমন আমরা কি থাকতে পারে বিএসডি যেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তারপরে আপনার এই কি বলে আপনার দেখা হলো যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত আলাদাভাবে যায়, একদিকে দূষিত রক্ত যায় ওইটা আবার ইস্যুতে আবার চলে আসে। এটা যদি মিশ্রণ হয় তাই না, তাহলে কিন্তু সেটা বাচ্চার রিলিজ থাকে। এই বিএসডি বা জিবি দেখা হলো যখন জন্মগ্রহণ করে তো মিনিমাম বিএসডি থাকে, দেখা গেলো 0.6 মিলিয়ন কম আসছে, তাহলে আমরা করতে পারি সব কিছু যারা কার্ডিওর উপর নিয়ে। আবার কোনো দেখা গেলো জন্মের 1 মাস পরেই ওই বিএসডি অনেক কমে গেছে বা 3 মাস পরে ফলাফল কমে গেছে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে এই যে সিডডিগুলো বললেন ভাল্ব যেটাকে বলে সেপ্টাল ডিফেক্ট বা এটিএল সেপ্টাল ভাল্বগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আমরা বলি একটা টাইম আছে, এই সময় আমরা এর ওপেন হার্ট সার্জারি করে করা যায়। বাংলাদেশে এরকম জন্মগত হার্টের যে সমস্যা সফলভাবে আমাদের সরকারি এবং বেসরকারি যে সমস্ত কার্ডিয়াক হসপিটাল আছে সুন্দরভাবে সব অপারেশন করা যায় এবং তার রেজাল্ট 100% ভালো। আচ্ছা, তাহলে এটা নিয়ে খুব বেশি আসলে দুশ্চিন্তার কিছু নাই, আমাদের দেশে এটার সফল চিকিৎসা সম্ভব, সার্জিক্যাল যে ট্রিটমেন্ট কথা বলছেন, কিন্তু জিনিসটা ভালো করে শুরুতে বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। আমি এক্ষেত্রে শিশুর অভিভাবকদের বলি, দেখেন আপনার বাচ্চার কোনো সমস্যা নাই, কোনো জন্মগত ত্রুটি নাই, আপনার বাচ্চা কিন্তু ধরে আপনার বাচ্চাটাকে কোলে করে এক জায়গায় যাচ্ছেন বা রিক্সা চলে যাচ্ছে, মানে যে কোনোভাবেই হোক হাতে থেকে পড়ে গেলো তার অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি তাদেরকে কাউন্সিলিং ওইভাবে করি যে ভালো করা মানে আল্লাহ রক্ষা কতদিন আমার বাচ্চা বাঁচবে সেটা আল্লাহ ভালো জানে। এটা জন্মগত ত্রুটি ছাড়াও কিন্তু আমার বাচ্চা আল্লাহ পাক নিয়ে যেতে পারে। আমরা কাউন্সিলিংগুলো ওইভাবে করি। আপনি যদি মনে করেন আমার বাচ্চা কোনো জন্মগত ত্রুটি নেই, আল্লাহ যদি দেয়, এত ত্রুটি থাকার পর আমার বাচ্চা পুরোপুরি ব্যবসায়, এমন অনেক ত্রুটি আছে কেউ বিশ্বাস করতে পারে না বাচ্চা বাঁচবে, কিন্তু সে বাচ্চা ভালো হয়ে যে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, তাদের বাচ্চা হয়েছে। যা ধরেন এমন বাচ্চা আছে মেয়ে বাচ্চা, তাদের একটা ওপেন দেখা গেলো একই রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা এবং মাসিকের রাস্তা আছে একটা পথ, সেটা কিন্তু আমরা পুরোপুরি মানে আলাদা করে দিই এবং সফল রেজাল্ট। এক্ষেত্রে আমরা একটু চালাকি করি আসলে আমরা সমাজে তাদেরকে বুঝতে দেয় না, এক্সপ্রেস করতে দেয় না যে আপনার মেয়ের যে এই জন্মগত ত্রুটি, আপনার ছেলের জন্মগত ত্রুটি আছে, আপনার এইটা যেন সমাজে কেউ না জানলে আমাদের দেশের সামাজিক একটা আছে যে অমক মেয়ের এইটা সমস্যা ছিল, হয়তো বিয়ে করতে পারবে না, সন্তান হবে না। একইভাবে ছেলেবেলাতেও এটা আমরা খুব জোর একটা কাউন্সিলিং করি এবং আপনারাও সবাই জানেন কারা বেশি মাতৃ অংশ যারা অর্থাৎ নানি খালা, এরা যেরকম তাদের নাতি বা বোনের বাচ্চা যেভাবে তার গোপনীয়তা রক্ষা করে, অন দি আদার হ্যান্ড দাদি বা অন্যভাবে বলতেছি না আমি, এটা সামাজিকভাবে চলে আসতেছে। একই মহিলায় কিন্তু খালা, চাচি, মামি, উনি মা হিসাবে খালা হিসেবে যে রোল প্লে করেন, চাচি হিসাবে যে রোল প্লে করেন বা খালা ফুফু হিসেবে যে রোল প্লে করেন, সেটা কিছু হলে পার্থক্য আছে। সেটা আমি সাধারণ কমানি আমরা বলি যে দেখেন আপনি মায়ের বাড়িতে থাকেন, যখন আমি এখন যাব না পরে যাব, তাহলে ওই অন্য কেউ সমাজে কেউ জানতে পারলো না এই বাচ্চার জন্ম ত্রুটি ছিল,
ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার পরবর্তী জীবনেও আসলে কিভাবে সে জি জি স্বাভাবিক জীবনযাপন করবে এটার ব্যাপারে। আমরা একেবারেই শেষের দিকে খুব অল্প করে যদি একটু বলেন যে কেপিজে স্পেশালাইজড হসপিটাল যেখানে আপনি কর্মরত আছেন, সেখানে আপনাদের এই শিশুদের জন্মগত ত্রুটি সংক্রান্ত সার্জারির সকল ব্যবস্থা আছে, যে জি। তাদের যে আইসিইউর কথা বলেন, এনআইসিইউ, যেটা সব কিছু সহ কি জি এখানে আছে? এখানে বেশ কিছু উল্লেখযোগ্য সাজে যখন একটা বাচ্চার জন্মের পর থেকে খাদ্যনালী অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, আর যেটা হয় নাই, যেটা হয়েছে নিচে, সেটা হলো শ্বাসনালী জড়িত, অর্থাৎ সেটাকে বলে মেডিকেল পরিভাষায় বলে আপার ইসিফিজিয়াল অ্যাট্রেসিয়া উইথ টেকিউ ইসিফিজিয়াল ফিস্টুলা। আমি যখন কেবিজিতে ভিজিটিং কনসালটেন্ট ছিলাম, তখন একটা বাচ্চা, একদিনের বাচ্চা আমি অপারেশন করলাম। দেখানোর পরে এখন ওই বাচ্চার মা বাবা জানতেই পারেন না তার এই সমস্যা ছিল। আচ্ছা। কত বড় একটা কঠিন সার্জারি, এটা চ্যালেঞ্জিং সার্জারি। বাংলাদেশের মধ্যে এই ধরনের ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া, মেডিকেল পরিভাষা বলে ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া উইথ টেকিউসিয়াল ফিস্টুলা, এটা খুব চ্যালেঞ্জিং সার্জারি। আলহামদুলিল্লাহ আমাদের টিম, আমি আমার সহ যে নিউরোলজি যিনি আসছেন ওনার সহ এবং এনআরসিসি যারা আছে, অত্যন্ত সুন্দরভাবে এটা সফলতার অনেক ছাপ। এবং কালকে ওই দিনও আমি একটা বাচ্চা অপারেশন করে দিয়েছি, সেটা বাচ্চার দেখা গেল তার মূত্রথলিটা 2 ভাগ, পেশাবের রাস্তা নাই বলেছে ছেলে। তো এই বাচ্চা 3 দিনের বাচ্চা, আমরা তো কতটা চ্যালেঞ্জ করি, আমরা কিন্তু কখনোই চিন্তা করি না তো কত টাকা দিবে না দেবে। আমি চিন্তা করি আই হ্যাভ টু প্রোভাইড মাই সার্ভিস। ফাইন্যান্সিয়াল দিকটা আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমাদের দেশে এখনও প্রায় মধ্য আয়ের লোক সংখ্যা সেটাই বেশি আর কি, সেই জন্য আমরা অনেক অন্য বিদেশে চাইতে বা অন্যান্য যারা ব্যয়বহুল কম তাদের খরচে কম আপনারা আসলে করার করে চেষ্টা দিচ্ছেন করি। এটা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিশুদের নিয়ে আমাদের অনেক ভাবনা, আপনি খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয়। স্যার আমি আপনার লাইন একটা কথা বলি। আমাদের মেডিকেল সায়েন্স, যেহেতু আপনি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আছেন, আমাদের কিছু বাচ্চা যেটা ফাংশনাল বাচ্চা, ধরেন একটা বাচ্চা এই ব্লাডের একটা সমস্যা আছে, তার থ্যালাসেমিয়া, এটা যদি এমন কিছু বাচ্চা রোগ আছে, এটা জিন থেরাপি দিলে অনেক লাভ হয়। যেহেতু আপনি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার, আমি আপনাকে চিনি এবং আপনার স্যারকেও আমি কথা চিনি আর কি। সিদ্দিকী স্যার ঢাকার মেডিসিনে ছিলেন, আছেন, এখনও আছেন, উনি হয়তো ভিজিটিং আমি জানি না। তো এই যে জিন থেরাপি, এই জিন থেরাপি যত বেশি এস্টাবলিশড হবে, আমরা অনেক শিশুর যে জন্মগত ফাংশনাল জন্মগত ত্রুটিগুলো, বিশেষ করে হ্যামাটোলজিক্যাল ডিজঅর্ডার, যেটা হ্যামাটোপয়েটিক ডিজঅর্ডার লাইক থ্যালাসেমিয়া, লিউকেমিয়া বা আদার মেডিকেল অনকোলজি যে সমস্ত সার্জারি বা সার্জিক্যাল অনকোলজি যেগুলো আছে, সেটা জিন থেরাপি ভালো রোল প্লে করে। সেটা যদি আপনার মাধ্যমে আমাদের ফ্লারিশ হয়, আপনি যদি সমাজে এটা আলোচনা করে, এই সমস্ত সার্জারির পাশাপাশি বা মেডিকেল ট্রিটমেন্ট পাশাপাশি যদি জিন থেরাপিটা আমরা স্টার্ট করতে পারি, তাহলে আমাদের দেশে উন্নত বিশ্বের সাথে অনেক ভালো ভালো চিকিৎসা করতে পারবো। অনেক ধন্যবাদ, আমরাও খুবই আশাবাদী। এবং আপনি যেটা বলছেন যে জিন থেরাপির সম্পর্কিত অথবা সেল থেরাপি সম্পর্কিত যেসব আধুনিক চিকিৎসা বিষয় আছে, সেগুলো নিশ্চয়ই আমাদের দেশে আমরা কালেকটিভলি আপনাদের সাথে বেশ কিছু কাজ হচ্ছে, আমরা নিশ্চয়ই সেগুলো চেষ্টা করব সামনে কাজ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পরিবারে শিশুদের যে আগমন, সেটার প্রত্যাশায় থাকি, একটি সুস্থ শিশুর জন্ম নিক, সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকের থাকে, স্বপ্ন থাকে। কিন্তু কখনো কখনো তাদের ত্রুটি থাকতে পারে, জন্মগত ত্রুটি থাকতে পারে। কিন্তু আজকের আলোচনায় কিন্তু আমরা বুঝলাম যে এসব ত্রুটি কিন্তু আমাদের দেশেই এখন সার্জারি হোক বা অন্যান্য চিকিৎসার মাধ্যমে আরও পুরোটাই সুস্থ করা সম্ভব। তো আমরা আশা করব যে চিকিৎসার এই ধারাবাহিকতায় আমাদের দেশে আরও বেশি বিস্তারিত হোক এবং আমাদের শিশুদের সুন্দর জীবন নিশ্চিত হোক, সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আয়োজন।